চ্যানেল লাভ অ্যান্ড ইন্টারভিউজ, আমরা এই চ্যানেলে বিভিন্ন ব্যক্তিত্বের ইন্টারভিউ নিতে শুরু করেছি এবং সেগুলো আপনারা দেখছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, তাই আমরা উৎসাহিত হচ্ছি। এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ, হতে পারেন রাজনীতিক, হতে পারেন নাট্যকর্মী, হতে পারেন অভিনেতা, হতে পারেন সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষ, যাদের বক্তব্য আমাদের মনে হয় সমাজের কাছে গুরুত্বপূর্ণ, মানুষ যাদের কথা শুনবেন। তো সেরকমই আজকে এমন একজন মানুষকে আমরা চ্যানেল লাভ অ্যান্ড ইন্টারভিউজে পেয়েছি, যার নাম দেবপ্রসাদ মণ্ডল, যিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবারে এরকম একটা মফস্বল জায়গায় দীর্ঘ নাট্য জীবন। তার নাটকের সমস্ত কিছু ডায়মন্ড হারবারে একসময় আবর্তিত হতো তাকে কেন্দ্র করে। তার অনেক ছাত্রছাত্রী আজকে নাটক করছেন, থিয়েটার করছেন। সেই মানুষটিকে আমরা পেয়েছি যখন, তার সঙ্গে কিছু কথা বলবো। নমস্কার জেঠু। প্রথম প্রশ্ন জেঠু আপনার কাছে, আপনার নাট্যচর্চা কেমন ভাবে শুরু হলো, মানে একেবারে শুরুর দিনগুলো আমি বলতে চাইছি। শুরু বলতে মানে ওইভাবে তেমন ভাবে নির্দিষ্ট করে বলা যায় না, বলতে সমস্যা হয়। যারা রিক্রিয়েশন ক্লাবে বিভিন্ন জায়গায় আশেপাশে যারা নাটক করতেন তাদের সঙ্গেই নাটক করা শুরু। তো ঠিক আমার পাড়ায় একটা নাটক শুরু করেছিল পাড়ার ছেলেরাই। তো তখন আমাদের সঙ্গে মানে এই শহরে দিবাকর ঘোষ একসময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উনি এই নাটকটা, শাস্তি নাটকটা নিয়েই শুরু করেছিলেন। এই শাস্তি নাটকটা থেকেই আমার অভিনয়ের মানে মূল জায়গায় চলে আসা, যা আমি কখনো ভাবিনি। কিন্তু ওর অনুপস্থিতিতে, ও যখন আসছিল না, দেবাঘর ঘোষ যখন আসছিল না, তখন আমাকে সবাই রিকোয়েস্ট করলো যে তুমি বাইরে এদিক সেদিক নাটক করো, তো তুমি একটু ডায়মন্ড ওই মানে এখান থেকে এই নাটকটাই তুমি ডিরেকশন দাও। সেই ব্যাপারটা বলতে একটা মানে ভীষণ ভালো শুরু হয়েছিল এইভাবে আর কি। জেঠু, আপনি মূলত মফস্বলেই নাটক করেছেন, কলকাতায় গিয়ে নাটক করার সুযোগ ছিল, কিন্তু সেটা আপনি আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল ইন্টারভিউ শুরু করার আগে, সেখানে আপনি বলেছেন যে সে সুযোগ আপনি কাজে লাগাতে পারেননি, কারণ অনেক রকম তার প্রতিকূলতা ছিল। কিন্তু মফস্বলে নাটক করতে গেলে আমরা জানি অনেক রকম বাধার সম্মুখীন হতে হয় সেই ধরনের প্রোডাকশন তৈরি করতে গেলে। তো আপনি সেই ধরনের প্রতিকূলতাগুলোকে কাটিয়ে, ওভারকাম করে কিভাবে ওই সময় নাট্যচর্চা চালিয়ে গেলেন? বিভিন্ন জেলায় নাটক করেওছেন। কি শুরু করলে কি যেন বললে? মানে আপনি এই যে মফস্বলের বাধাগুলো কাটিয়ে নানা রকম যে টেকনিক্যাল বাধা থাকে। হ্যাঁ, ওই যে কলকাতা নাটক করার বলতে মানে বিভিন্ন সময় সুযোগটা পেয়েছিলাম। এখানে যে ইন্স্যুরেন্স কোম্পানি ম্যানেজার এসেছিলেন, তো সেই কোম্পানির ম্যানেজার তুষার ব্যানার্জি এখনো আছেন। উনি একবার আমাকে কলকাতায় নিয়ে গেলেন ওদের রিহার্সাল দেখাবার জন্য। তো রিহার্সাল রুমে গেছি, দেখছি সে ওই নাট্য সংস্থার নাম ছিল ক্যালকাটা কোরাস থিয়েটার। তো তার নির্দেশনা সঞ্জয় গুহ ঠাকুরতা, এটুকু মনে আছে। তো রিহার্সাল আবার আমি দেখছি, তারপরে দেখছি আমার একটা সংলাপ আমাকে দিয়ে একটু বলালেন। আমি অনিশ্চিত সত্ত্বেও বলেছি, কিন্তু তারপরে দেখছি আমার কস্টিউমের মাপ নিচ্ছেন। আমি তো একটু অবাক হয়ে যাচ্ছি। আমি বললাম, তুষারবাবু, তো কলকাতায় এসে আমার পক্ষে তো নাটক করা সম্ভব নয়, কেন কি আমার একটা ব্যবসা রয়েছে যার উপর আমার পরিবার নির্ভরশীল, এভাবে আমার পক্ষে সম্ভব নয়। এছাড়াও আমার একটা মধ্যে ব্যাপার মানে ভাবনা চিন্তা ছিল, বহু আগে থেকে এটা আমার দামান এনেছিল মনে, যে কলকাতায় এসে নাটক করতেই হবে এমন কোনো কথা নয়। যদি আমি 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 আমার এলাকায় যদি
কিংবা আমার মতো অন্য কেউ তার এলাকায় যদি এইভাবে নাটক শিল্প সংস্কৃতি চর্চা নিয়োজিত হয় এবং সেই জায়গাটাকে যদি উন্নত করার চেষ্টা করে, তো সেই মতো আমিও এইরকমই ভেবেছিলাম আমার এলাকাটা, ডামরাই এলাকাটাকে আমি একটু এইভাবেই মানে এগিয়ে নিয়ে যেতে ভেবেছিলাম, ভাবনার চিন্তা ছিল এইরকম। তো নতুন নতুন ছেলে মেয়েদেরকে দলে অন্তর্ভুক্ত করা, নাটক সম্পর্কে তাদের মধ্যে উৎসাহ তৈরি করা, এটা কিভাবে সম্ভব হলো? সেটা এইভাবে তাতে আমার কোনো ক্রেডিট ছিল না বলেই আমি মনে করি। খুব স্বাভাবিকভাবেই এটা রাখতেই আর কি, প্রস্তাবটা রাখতেই অনেকে রাজি হয়েছিল, মানে করছিল। আর যেহেতু পাড়া দিয়ে শুরু করেছিলাম তো নিজের পাড়া থেকে, তো তাতে পাড়ার ছেলেমেয়েরাই করছিল। কিন্তু ওই শুরুতেই যে নাটকটা আমি শুরু করে মানে করেছিলাম শাস্তি নাটক, মানে গণনাট্য সংঘেরই বলো, একটা বিখ্যাত নাটক রবীন্দ্রনাথের শাস্তি অবলম্বনে গল্প থেকে যে নাটক, হ্যাঁ শাস্তি, সে বহু জায়গায় বহুভাবে নাটক করেছি। এবং ওই নাটকটা বিভিন্ন ব্লক ফেস্টিভ্যাল কিংবা আমাদের স্থানীয় রবীন্দ্র ভবনে, এগুলো তো আমি করেছি, বহু জায়গায় নাটক করেছি, পুরস্কৃত হয়েছি। আর কোন কোন প্রোডাকশন করেছেন যেগুলো স্মরণ করতে পারছেন? স্মরণ করতে পারছি মানে একেবারে এর দিকে সমুদ্র, সরি, অয়দীপ হাউস করেছিলেন আপনি? না, অয়দীপ হাউস অনেক পরে করেছি। এখন ওইটা সোনালী স্বপ্ন বলে একটি নাটক আর কি, যে নাটক আমার নিজের একটা বিরাট অভিজ্ঞতা। সে নাটকটা আদৌ মানে করতে পারবে কিনা, হবে কিনা, সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল দলের ছেলেদের মধ্যে। মহিলা কোনো ক্যারেক্টার ছিল না। তো রতন ঘোষের সোনালী স্বপ্ন, তো সেখানে ছেলেরা মাইন জানে না, মাইন জানে না, কিভাবে ওর মধ্যেও খানিকটা চেষ্টা করা হয়েছিল কিভাবে মাইনে ছোটোখাটো কাজগুলো করানো যায় আর কি। তারপরে গান যুক্ত হয়েছিল, গান যুক্ত করার সময় একাধিক শিল্পীকে দিয়ে আমি আর কি চেষ্টা করেছিলাম কোন গানটা কোন সুরটা নেব, এই চিন্তা ভাবনাও ছিল। তারপরে সঙ্গে একটা নাচের ব্যাপারটা ছিল, ওই যে মানে মাইন এবং নাচ দুটো একটা মিক্সচার মতো করে এক ব্যাপারটা করে আর কি, তারই পরীক্ষা নিরীক্ষা হয়েছিল। তো যে কারণে একজন নাচের শিক্ষককে ডাকলাম, সে তার মনে পড়ে বললাম নেই, বিভূতিভূষণ পুরকাইত, উনি ডামরা অঞ্চলের নাচের মানে একটা বিখ্যাত মানুষ ছিলেন, ওকে ডেকেছি। আর আমি কি বলবো, এটা কিভাবে সম্ভব হয়েছে জানি না, আমি কাউকে যদি প্রস্তাবটা রাখতাম কেউ কখনো না করতেন না। মানে এইসব সময় বড় মাপের মানুষগুলো আমি দেখেছি, আমাকে সময় দিয়েছেন, এসছেন, আমার সঙ্গে আলোচনা করেছেন। এইভাবে আলটিমেটলি সোনালী স্বপ্ন নাটকটি যখন হলো, শতাধিক শো করেছি বলে আমার মনে হয়। কোনো রেকর্ড আমি আপনাকে দেখাতে পারবো না। তবে তখন পরবর্তীকালে শুনেছি নাটকটা দেখে দর্শকরা বলতে এটা নাটক দেখছি না ছবি দেখছি। মানে তখন আমার বয়স অনেক কম, একবারে প্রথমের দিকে যখন এইভাবে নাটক করেছি, মানে মানুষ দর্শক দেখে বলছে যেন সিনেমা দেখছি। এটা একটা বিরাট পাওনা আর কি। আর এরকমও দেখা গেছে যেহেতু আপনি আপনার প্রযোজনা নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বাইরেও শো করেছেন, বা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কাকদ্বীপ, জয়নগর, ফলতা অঞ্চল, এবং আপনি অনেক জায়গায় শো করেছেন। হ্যাঁ, সেটা করেছি। আমাদের এখানে এটা একটু আপনি খোঁজ নিলে জানতে পারবেন, জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই, মানে খুব বনেদি শহর তখনকার দিনে, এবং ওখানেই রূপ অরূপ মঞ্চ বলে একটি মঞ্চ আছে, এখনো আছে, এবং ওখানে আমরা শো করেছি। এবং পরবর্তীকালে ওখানকার কিছু মানে আমার সঙ্গে এমনই সম্পর্ক তৈরি হয়েছিল, তাদেরকে দিয়ে আমি অভিনয়ও করিয়েছি।
চাকরিতেও প্রচুর শো করেছি, প্রচুর শো করেছি, এবং পরবর্তীকালে শেষের দিকে আমাকে ঘটনাক্রমে আমাকে ওখানে নাট্য প্রতিযোগিতা হতো। তো সেই নাট্য প্রতিযোগিতায় আমাকে বিচারকের আসনে বসতে হতো। সেটা মানে কাকদ্বীপের সৌমিক বসু বলে, আমার কি বলবো, আমার ছেলে বলতে পারি, আমার বন্ধু বলতে পারি, হ্যাঁ, মানে কি না বলতে পারি, সবকিছুই বলতে পারি আর কি। যাকে নিয়ে পরবর্তীকালে আমি তো অয়দীপাও নাটক করেছিলাম ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার শুধু না, বাইরেও করেছি। এই অয়দীপাও আমি নিয়মিত শো, যা ডায়মন্ড হারবারে মানে কোনো মানুষ ভাবতে পারবে না আর কি, যে একটা নাটক প্রতি মাসে একটা নিয়মিত শো করার মতো ধৃষ্টতা দেখা যায়। কাকদ্বীপ তো বটেই, এছাড়া আমি সরিষা ইয়ংস্টার্স বলে ওরা একটা গ্রুপ ছিল, আছে, এখনো আছে ঠিক। ও সেই নাট্য প্রতিযোগিতাটা এখন করে না, তবে তো ওখানে আমরা দিনের পর দিন, বছরের পর বছর ওখানে আমি সেই নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। পরে ওদের সঙ্গে আমি বহু নাটকে ওদের সঙ্গে আমি ডিরেকশন দিয়েছি, যুক্ত থেকেছি। আর একটা ওই অঞ্চলের কথা বলতে হয়, বান্ধব সমাজ বলে একটি সংস্থা আছে। তো সেটা দীর্ঘদিন, মানে বহু বহু পুরনো আর কি। ওই অঞ্চল থেকেই বিভিন্ন মানুষ কলকাতার বিভিন্ন প্রসিনিয়াম মঞ্চে গুরু দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, তো তাদেরও সান্নিধ্যও পেয়েছি। এছাড়া ওই আশুর আলী গ্রামোন্নয়ন পরিষদ, যেটা ফলতার দিকটাই পড়ে, ওর এতে আমরা অনেক কিছু করেছি, ওদিকেও নাটক করেছি। এছাড়া কলকাতা নেতাজি মঞ্চে করেছি, শো করেছি। আর কল্যাণ চট্টোপাধ্যায় নাটক, যেটা কি যেন নাটকটার নাম, এই মুহূর্তে মাথায় আসছে না। যাই হোক, ওটা আমি এতে করেছি, নেতাজি মঞ্চে করছি। পার্ক সার্কাসের বিভিন্ন পুজো এতে যে সমস্ত নাটক টাটক হতো সেখানে করেছি। শরৎ সদনে, বেলা শরৎ সদনেও আমি শো করেছি। বহরমপুরে তো নাটক করেছি অনেক পরে, এবং এটা বিরাট অভিজ্ঞতা বলা যায়। তো বহরমপুরে তো নাটক করতে গেছি, স্টেট লেভেলে ব্যাপারটা প্রতিযোগিতা ছিল। তো ওখানে যখন নাটক করতে গেলাম, তখন গ্রুপে নাটকটা করেছিলাম, গিরগিটি নাটকটা করছিলাম। গিরগিটি নাটক বিভাষার যে সমবেত প্রয়াস ছিল আর কি, প্রত্যেক বড় টিমের, বড় দলের ডিরেক্টররাই সেই অভিনয়টা করতেন। চক্রবর্তীর কথা বলছি। হ্যাঁ, বিভাসের কথাই বলছি। আমি বিভাস চক্রবর্তী না হলে বিভাস দা বলতেই, মানে আমি এখন বেশি পছন্দ করি, মানে ভালো লাগে, খুব কাছের মানুষ হয়ে পড়েছিলাম ওর কাছে। তো বিভাসের সঙ্গে এখনো কম বেশি কথা হয়, এবং কথাটাও, উনিও অসুস্থ আর আমিও অসুস্থ, সেইভাবে এখন আর হয় না। কিন্তু ওর এই নাটকটা আমি দেখেছি, একাডেমিতে দেখেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার ঠিক যেন টাচ করেনি। মানে উনি অনেক বড় মাপের মানুষ, আর যারা করছিলেন, কৃষ্টি সংসদ সোনারপুরের সংগ্রাম সেনগুপ্ত করছিলেন, ও ইভেন অরুণ মুখার্জি পর্যন্ত করেছিলেন, বিভাসদা তো ছিলেনই। আরও এই মুহূর্তে নামগুলো মনে আসছে না কারা কাস্টিংয়ে ছিলেন। মানে প্রত্যেক নাট্য দলের, কলকাতার বিখ্যাত বড় নাট্য দলের ডিরেক্টররাই অভিনয় করছিলেন, কিন্তু অদ্ভুতভাবে আমাকে, আমার যেন টাচ করেনি। সেই নাটকটাই আমি শুরু করেছিলাম। সেই নাটকটাই শুরু করেছিলাম, এবং সেটা নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব পর্যবেক্ষণ থেকে আর কি, বিভিন্ন চরিত্রকে আর কি আমি নতুন করে ভেবে, যারা জনৈক বলে নাটকে বলা আছে, জনৈক, তো সেই এক একটা করে ক্যারেক্টার মানে আমি তৈরি করেছিলাম। একটা ক্যারেক্টার মহিলা, ওখানে মহিলা নেই, জনকে একজন মহিলাকে দিয়ে করেছিলাম। তো সেই কাজের মেয়ে, যারা এই ট্রেন থেকে নেমে ফষ্টি করতে করতে রাস্তা চলে, এর তার সঙ্গে ফষ্টি করতে করতে যায়, তাকে দিয়ে একটা ক্যারেক্টার করালাম। আবার এখানে গোয়াজুল লাইক হচ্ছে, সেখানে দেখছি
একজন ওই একটা কি বলে লাল পড়ছে, মানে হ্যান্ডিক্যাপ্ট একজন, হ্যাঁ, অদ্ভুত ভাবে সে দেখে আমার খুব ভালো লাগলো যে কি করে এত সুন্দর ব্যাপারটা করতে পারে আর কি। আরো একটা ক্যারেক্টার ঢোকালাম, ট্রেনে এমনি গান করে, ওই যে অন্ধ অন্ধ গান গাইছে, ও গো নারায়ণ দিয়ে দুনয়ন কেন অন্ধ করেছো আমায়। কিন্তু অ্যাকচুয়ালি সে অন্ধই নয়, সেই ক্যারেক্টারটাকে তুলে এনেছিলাম। হ্যাঁ, ওই নাটকেই এনেছিলাম। মানে আবার ভাবতে ইয়ে লাগে যে আমি এইগুলো করেছিলাম কি করে। তো আমাকে গণনাট্যের সঙ্গে যে তরুণ গুপ্ত, উনি এই নাটক দেখতে এসে বলছিলেন যে ওরা ফেরার সময় রামধারী নাটকটা দেখে বলছে যে দেবু আমরা বেঁচে গেছি, হ্যাঁ, আমাদের বিরাট একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছি। বলে আপনার নাটকের আপনার নিয়ে আলোচনা করতে করতেই আমরা যাচ্ছিলাম, হ্যাঁ, মানে মানে কি বলবো, এই মূল কারণটাই ছিল ওই। হ্যাঁ, তো আরো কিছু ক্যারেক্টার, ওই বাজারের দৃশ্য ছিল, তো ওই বাজারের দৃশ্যে একজন নেতা আসতেন, তিনি কখনো নেতা আসতেন, কিন্তু সেই নেতাকে আবার তিনবার ঢোকালাম। সে কখনো সে সাদা টুপি পরে আসে, কখনো লাল টুপি পরে আসে, কখনো সাদা টুপি পরে আসে। মানে যে খুবই প্রাসঙ্গিক, এখনকার সময়ের সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক। অবশ্যই অবশ্যই। কিন্তু অদ্ভুত ভাবে আমাকে সাজেশন দিয়েছিলেন ওই কার নাম জানে বলুন, ওই গণনাট্যের সঙ্গে তরুণ গুপ্ত, উনি আমাকে ওই বহরমপুরে শো করতে যাওয়ার আগে আমাকে বললেন, দেবুদা আপনি এইটা বাদ দিয়ে দেবেন। আমি জানি না কেন, কিন্তু আমি আমার এখন আফসোস হয়, ওইটা আমার বাদ দেওয়া উচিত হয়নি। ওটা আমি বাদ দিয়েছিলাম, ওদের কথা শুনেই শুভাকাঙ্ক্ষী হিসেবে মনে করি আমি সরিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার পরবর্তীকালে মনে হয়েছে ওইটা মানে বাদ দেওয়া উচিত হয়নি। মানে নাট্য প্রযোজনায় নতুন নতুন চরিত্র তৈরি এবং নতুন নতুন ডিজাইন, এই বিষয়ে কথা বলতে শুরু করলে হয়তো শেষ হবে না, যেটু এটা আমি বুঝতে পারছি। তো আমি বলবো এই 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 কথার সাথে প্রাসঙ্গিকতা আছে এই যে আপনি ওই যে সিনটা করেছিলেন, বিভিন্ন রঙের টুপি বদলে যাচ্ছে এবং সেটা কোথাও বদলানোর একটা অনুরোধ ছিল। তো সেই জায়গা থেকে আমার একটা প্রশ্ন, যে থিয়েটারে রাজনীতির প্রভাব বা অনুপ্রেরণা তখন আপনার সময় কতটা ছিল, বা এখন কি মনে হয়, এখন আপনি যদিও সক্রিয়ভাবে নাটকের সাথে নেই, বা এখন কতটা আছে? প্রশ্নটা আবার করো। মানে নাটকের সঙ্গে থিয়েটারের সঙ্গে রাজনীতির সম্পর্ক। থিয়েটার মানে নাটক আমি মনে করি, কেন এটা সমস্ত মানুষই বোঝেন, নাটক সময়নীতি, অর্থনীতি, রাজনীতি ছাড়া নাটক হতে পারে না, আমি বিশ্বাস করি না, হয় না। প্রতিটি নাটকের সঙ্গেই এরা যুক্ত থাকে, আপনার থেকেই যুক্ত থাকে। একটা সময় তো তখন বাম রাজনীতির মানুষরা তারা এমন প্রশাসনিক নাটক করতেন, মানে যা কিনা আমার এইভাবে ভালো লাগেনি কখনো। হ্যাঁ, সেটা একটা সময় আমার কলকাতা থেকে একটা নাটকের দল, যারা কিনা এই আজকে যেভাবে আমাকে ইন্টারভিউ করা হচ্ছে এরকম আমাকে ইন্টারভিউ নিয়েছিলেন, তো সেখানে ওই প্রশ্নটা করেছিলেন ওই রাজনৈতিক নাটক। তো আমি এটা মনে করি না, আমি মনে করি যে রাজনীতিটা আলাদা করে ভাবার কোনো প্রয়োজন, প্রতি নাটকের মধ্যে সময়নীতি, অর্থনীতি, রাজনীতি থাকবেই। হ্যাঁ, এবং সেখানে ওই কুইন আইনের মতো মিলিয়ে দেওয়ার ব্যাপারটা আমার ধর্মে কখনো ইয়ে হয়নি, আমি কখনো ভাবিনি। হ্যাঁ, মানুষকে এত ছোট ভাবেনি, কখনো ভাবতে চাই না। আমরা অনেকেই ভাবি যে মানে দর্শকগুলো খুব বোকা বোকা আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো তারাই বুঝে নেবেন। আমি চাইছি যে সবসময় তেতো কুইনাইন খাওয়াবো না, হ্যাঁ, সুগার কোটেড কুইনাইন খাওয়াবো। কুইনাইন খাওয়াবো কিন্তু সেটা সুগার কোটেড হবে। মানে কোনো আপনার নাট্য জীবনে রাজনৈতিক দলের দ্বারা কোনো বাধার সম্মুখীন
বা উৎসাহ প্রদান কিছু ঘটনা ঘটেছে? না, তেমন ভাবে না হলেও একটা ব্যারিকেড কখনো সময় সময় ফিল করেছি, অনুভব করেছি। কিন্তু সেই ব্যারিকেড আমাকে আটকাতে পারেনি, সেই ব্যারিকেড আমাকে কখনো আটকাতে পারেনি। কারণ আমি তখন তো আমরা এই এখন এখন কেন, তখনও অনুদান পেত, সরকারের অনুদান কিছু কিছু নাট্য সংস্থা পেত। পরবর্তীকালে বিভিন্নভাবেই হয়তো কেন্দ্র রাজ্য সে করতো, আমি কখনো অনুদান কখনো পাইনি। হ্যাঁ, সেরকম পাওয়ার খুব চেষ্টা ভাবনা চিন্তা হয়েছিল, কিন্তু সাকসেসফুল হয়নি। অনেকগুলো ধাপ এগোতে হতো। সেরকম করার মতো আমার ইয়ে ছিল না, ছেলে নাট্যকর্মী সেইভাবে ছিল না। মানে অনুদান ছাড়াও নাটক করা যায় বা যেত বলে আপনার মনে হয়, সরকারি অনুদান ছাড়া? হ্যাঁ, সে তো মানে করা যায়। তখন তো তা তো দেখেছি, কলকাতা নাটক করতে, নাটক দেখতে গিয়ে দেখেছি একাডেমিতে 30-40 জন দর্শকের সামনেই নাটক হচ্ছে, বড় নাটকের দল, ভালো নাটকের দল। হ্যাঁ, সবসময় পুশ করেই নাটকগুলো হতো। হ্যাঁ, পুশ করা হতো, যে যার সোর্স থেকে কিছু কিছু টিকিটগুলো বিক্রি করে হাউসফুল করার চেষ্টা করতো। তো সে অভিজ্ঞতা আমার আছে, এখানেও সেইভাবেই রামনারা চলতো। অদ্ভুতভাবে আমি রামনারার মানুষের মনকে আমি জয় করে নিতে পেরেছিলাম। আমাকে ভালোবেসে ফেলেছিলেন সবাইকেই। তখন নাটক মানে নাটক আর দেবুদা যেন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল। কোনো নাটকের দেবুদা, সে বলে দেবুদাকে নাটকের দেবুদা, নাটকের দেবুদা বললেই সবাই জেনে যেত যে ওই দেবুদা। তো আমার জানি, আমার তখন ওই ল্যান্ড ফোন একজন জিজ্ঞেস করছে আর কি, তো আমার মেয়ে পর্যন্ত বলছে ও দেবুদা। হ্যাঁ, মানে বাবার কথা আর বলছে না, ও পর্যন্ত দেবুদা বলতে আরম্ভ করেছে। হ্যাঁ, এইসব ছোট্টখাটো কিন্তু সুন্দর অভিজ্ঞতা, ভালো লাগার অভিজ্ঞতা। হ্যাঁ, তো এখন শারীরিক কারণে যেটু আপনি হয়তো নাট্য চর্চার সঙ্গে নেই, কিন্তু আগামী দিনে যে সমস্ত ছেলে মেয়েরা নাট্য চর্চা করতে চাইছে সিরিয়াসলি, বা যারা আসতে চাইছে থিয়েটারে, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা হবে? তাদের সঙ্গে তো আমার কোনো যোগাযোগ এখন হতে পারছে না, হয় না। হ্যাঁ, তো সেইভাবে বলতে পারবো না। তবে আমি চিরদিন এটাই বিশ্বাস করি মনে করি আর কি, যে নাটকটা একটা ভীষণ একটা বড় মাধ্যম, সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম। এই নাটককে দিয়ে মানুষকে জাগানো যায়। হ্যাঁ, মানুষকে অনেক কিছু শেখানো যায়। হ্যাঁ, একবারই এইরকম ধরনের প্রশ্ন মানে এসছিল, মানে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসছিল যে যারা নাটক করে, গ্রুপ থিয়েটার যে নাটকগুলো করে, তাদের সামাজিক শিক্ষকের মর্যাদা দেওয়া উচিত। তারা যে পরিশ্রম করে এই সমাজকে যে করে, তাদেরকে সামাজিক শিক্ষক হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। আমি এখনো চাইবো, হ্যাঁ, এইটা মানুষ যা সরকারিভাবেই তো এটা করতে হবে, তো তাদের ভাবনা চিন্তার মধ্যে ব্যাপারটা আসলে খুবই ভালো হয়। আমি খুব আশাবাদী একটা সময় হয়তো এটা হবে এবং হওয়া উচিত। বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু একজন নাট্য ব্যক্তিত্ব, তো সেক্ষেত্রে কি আপনার কোনো আশা আছে বা তার প্রতি কোনো আবেদন আছে পশ্চিমবঙ্গের নাট্য চর্চাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো ভালোভাবে? ব্রাত্য বসুর সঙ্গে আমার আলাপ তো এখনো পর্যন্ত হয়নি। তো আমার মনে মনে ইচ্ছে পোষণ করতাম, ভাবছিলাম যে কখনো ওর সঙ্গে কথা বলবো। ব্রাত্য বসুকে আমি শ্রদ্ধা করি, মনের দিক থেকে ভালোবাসি। ওর টুইঙ্কেল টুইঙ্কেল নাটকটা দেখেই আর কি আমার ডামঢাঙ্গা গণেশ্বর আমাকে বলেছেন, দেবুদা ওই সব নাটকগুলো করতে পারেন না, হ্যাঁ করাতে পারেন না, আনতে পারেন না। কেননা তখন তো আমি ওই কিছু কিছু বড় বড় নাটকের দল, হ্যাঁ, তাদেরকে আমরা শো করতাম, আমরা নিজেরা একটা দিন করতাম, শো করতাম, আর একটা দিন ওই রকম ভালো নাটক, মানে বড় নাটক আমাদের থেকে যারা কলকাতা বুকে অভিনয় করছে,
যেমন মনোজিতে সুন্দরমের নাটক, গল্প হেকিম সাহেব, হ্যাঁ, এগুলো করেছি। তো আমাদের ইয়ে আমাকে অন্য থিয়েটার মানে অন্য থিয়েটার মানে বিভাসদা, তাই তো? হ্যাঁ, অন্য থিয়েটার উনি যখন ওই কি নাটকটা করলেন, ওই যে কি নাটক করলেন, না না চাক ভাঙা মধু তো নয়, ও ওই ময়মনসিং গীতিকা থেকে যে নাটকটা, কি ওটা, ওই ওই বিভাসটাকে দিয়ে ওই নাটকটাই করেছিলাম রামনগরে। মাধব মালঞ্চি কই না। হ্যাঁ, আমার এটা একটু সমস্যা হয় এখন, কথা বলতে গেলে আমার একটু বিস্তৃতি আমাকে ঢেকে দেয় ব্যাপারগুলো। আসলে অনেক কিছু বলতে ইচ্ছে করে না, অনেক কিছু বলতে ইচ্ছে করে, শারীরিক অক্ষমতার জন্যই আর কি ব্যাপারগুলো বলতে কষ্ট হয়, স্মৃতিতে আনতে হয়। ওইখান থেকে বিভাসের সঙ্গে আমার খুব মানে ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল। এছাড়াও ওর এখানে আমরা এসেছি, ওর সঙ্গে পরামর্শ নিয়েছি, অনেক নাটকের ওর নাটক এখানে অভিনয় করিয়েছি। সেইভাবে আমি ওই নাটক, ওই মনোজিতে নাটক করেছি, গল্প হেকিম সাহেব। এছাড়াও অন্যান্য নাটকের দল যেটা এখানে নাট্য ব্যক্তিত্ব দীপেন্দ্র সেনগুপ্ত, হ্যাঁ, উনি এখানটা আমি ডাকলেই উনি আসে, ওনার বাড়িতেও গেছি, বিভিন্ন পরামর্শ নিতাম। এইভাবেই আর কি ওই বড় বড় মানুষের সান্নিধ্যে এসছি। হ্যাঁ, এতেই আমি তৃপ্ত। আমি জেঠু অনেক কথা বলার ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি আর খুব বেশি দীর্ঘায়িত করব না। শেষ প্রশ্ন আজকে আপনাকে। বর্তমানে একটা প্রবণতা দেখা যাচ্ছে, যারা অভিনেতা, নাট্যকর্মী তো বটেই, এরকম বহু ব্যক্তিত্ব সরাসরি রাজনীতিতে আসছেন, বা রাজনীতিকরা তাদেরকে কোথাও জড়িয়ে নিচ্ছেন। এতে করে কি হচ্ছে, একজন অভিনেতা বা শিল্পীর তো সমস্ত রাজনৈতিক দলের সমর্থক, কর্মী, তারা দর্শক। তো এই যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা বা সেই দলের প্রতিনিধিত্ব করা একটা প্রবণতা বেড়েছে, সেটা আপনাদের সময় থেকে এই সময় বেড়েছে, এটা আপনি অবগত আছেন আশা করছি। তো এই বিষয়ে আপনার মতামতটা শুনে আজকে ইন্টারভিউ শেষ করব। না, সেখানে আপত্তি থাকার কোনো কারণ নেই, আপত্তি থাকার কোনো কারণ নেই। এ নিয়ে অনেক কথা ওঠে। কে বলে যে পরিবার কি বলে, নেপোটিজম, হ্যাঁ, পরিবারবাদ। হ্যাঁ, আমার কাছে খুব অদ্ভুত লাগে। আমি মনে করি যে যেখানে যোগ্য মানুষ সেখানে অংশ নেবেন এবং তার পছন্দ মতো, কিন্তু সে সর্বক্ষেত্রে তাকে সৎ থাকতে হবে। হ্যাঁ, সৎ থাকতে হবে, সেই সততা রেখেই সে যে কোনো কাজই করতে পারে। ভালো না, রাজনীতি করার মধ্যে কোনো পাপ নেই, তো থাকতে পারে না, এবং সবকিছুর মধ্যেও তাকে কিন্তু সৎ থাকতে হবে। এটাই স্বাভাবিক নিয়ম, মানুষের চাও তাই। অনেক ভালো থাকুন জেঠু, আপনার সুস্থতা কামনা করি। আপনি নাটকের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন। কোনো এক সময় আরো একটা ইন্টারভিউতে আপনাকে পাওয়ার আশা রাখলাম। ভালো থাকবেন।